বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে আমরা অতীতে ভোট কারচুপির নানা অভিনব এবং কলঙ্কজনক মডেল দেখেছি। বিনা ভোট, রাতের ভোট এবং ডামি ভোটের মতো নির্লজ্জ জালিয়াতির আবিষ্কারক ছিল পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকার। দীর্ঘদিনের সেই দুঃশাসনের অবসান ঘটিয়ে গত ৫ আগস্টের এক রক্তক্ষয়ী এবং ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর পুরো জাতি যখন একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই নতুন বাংলাদেশে আমরা এক ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হলাম। এক নতুন মডেলের নির্বাচনের সাথে আমাদের পরিচয় ঘটল, যার রাজনৈতিক বিশ্লেষকরা নাম দিয়েছেন সূক্ষ্ম ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ভোট ডাকাতির আধুনিক সংস্করণ। এই সূক্ষ্ম ইলেকশন ইঞ্জিনিয়ারিং এমন এক ভয়ঙ্কর এবং সুপরিকল্পিত পদ্ধতি, যেখানে সাধারণ মানুষ বা পর্যবেক্ষকদের চোখে ধুলো দেওয়া হয় খুব সহজেই। সারাদিন মিডিয়া এবং দেশি বিদেশি পর্যবেক্ষকদের সামনে খুব সুন্দরভাবে এবং সুচারুরূপে দেখানো হয় যে ভোট একেবারে সুষ্ঠু, উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ ভোটাররাও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কিন্তু আসল এবং অন্ধকার খেলাটা শুরু হয় দিন শেষে ফলাফলের সময়। যখন ভোট গ্রহণ শেষ হয় এবং গণনার পালা আসে, তখন রিটার্নিং কর্মকর্তা আর প্রিজাইডিং অফিসাররা যেন জাদুর কাঠি ঘুরিয়ে কাগজের হিসাব পাল্টে দেন। গভীর রাতে ফলাফলের শিটে চলে ঘষা মাজা এবং কাটাছেঁড়া। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল, ব্যালট পেপারে বা ফলাফলের শিটে পোলিং এজেন্টদের কোনো সিগনেচার বা স্বাক্ষর না নিয়েই অসংখ্য আসনে ক্ষমতাশালী দলের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করে দেওয়া হয়। আর ঠিক এভাবেই ৫ আগস্টের পর যে দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি রাজনৈতিক ফায়দা নেওয়ার অভিযোগ উঠছে, সেই বিএনপির প্রার্থীদের অনেক আসনেই এমন সূক্ষ্ম কৌশলে এবং প্রশাসনিক কারসাজিতে জিতিয়ে দেওয়া হয়েছে বলে দেশ জুড়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। এই নজিরবিহীন ভোট জালিয়াতির সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর উদাহরণটি তৈরি হয়েছে খুলনা ৫ আসনে। এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের হেভিওয়েট নেতা এবং দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। সাধারণ ভোটার থেকে শুরু করে তৃণমূলের কর্মী এবং রাজনৈতিক বিশ্লেষক সবারই দৃঢ় ধারণা ছিল যে এই আসনে মিয়া গোলাম পারোয়ারের বিজয় একেবারেই সুনিশ্চিত। এর পেছনে যথেষ্ট কারণও ছিল। তিনি এর আগে ২০০১ সালের অত্যন্ত হাড্ডাহাড্ডি একটি নির্বাচনেও জনগণের বিপুল ভোটে জয়লাভ করে সংসদে গিয়েছিলেন। তার জনপ্রিয়তা এবং জনসম্পৃক্ততা ছিল প্রশ্নতীত। কিন্তু নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর পুরো দেশ বিস্ময়ে হতবাক হয়ে দেখল, মাত্র ২০০০ ভোটের এক চরম রহস্যজনক এবং অবিশ্বাস্য ব্যবধানে তাকে পরাজিত দেখানো হয়েছে। আর এই আসনে যিনি সংসদ সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন বলে ঘোষণা করা হয়েছে, তিনি সাধারণ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তিনি হলেন বিগত বিএনপি আমলের বহুল আলোচিত এবং বিতর্কিত হাওয়া ভবনের অন্যতম মালিক হিসেবে পরিচিত প্রভাবশালী বিএনপি নেতা আলী আসগর লবি। মিয়া গোলাম পারোয়ারের মতো একজন বর্ষিয়ান, পরীক্ষিত এবং ব্যাপক জনপ্রিয় নেতার এমন অপ্রত্যাশিত এবং আকস্মিক পরাজয় শুরু থেকেই জনমনে ব্যাপক সন্দেহ, অবিশ্বাস এবং ভোট কারচুপির জোরালো গুঞ্জনের জন্ম দিয়েছিল। সবার মনেই প্রশ্ন ছিল, দিনের বেলার শান্তিপূর্ণ ভোট কিভাবে রাতের অন্ধকারে এমন উল্টো ফলাফলে পরিণত হলো। আর জনগণের সেই সন্দেহই এবার আইনি কাঠামোর ভেতরে প্রবেশ করে এক বিশাল বোমায় পরিণত হয়েছে। সুপ্রিম কোর্টের বিশিষ্ট এবং সুপরিচিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির মিয়া গোলাম পারোয়ারের পক্ষে সরাসরি হাইকোর্টে এই বিতর্কিত নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে এক বিস্ফোরক রিট পিটিশন দায়ের করেছেন। আদালতে দাঁড়িয়ে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির এমন কিছু অকাট্য এবং দালিলিক প্রমাণ উপস্থাপন করেছেন, যা শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। তিনি দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টকে সুস্পষ্ট নথিপত্র দিয়ে দেখিয়েছেন যে ওই নির্বাচনে প্রায় ৭০,০০০ ব্যালট পেপার গণনা করা হয়েছে, যেগুলোতে কোনো পোলিং এজেন্টের বাধ্যতামূলক স্বাক্ষরই ছিল না। নির্বাচনী আইন অনুযায়ী পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়া এই ব্যালটগুলো সম্পূর্ণ অবৈধ। অর্থাৎ এই ৭০,০০০ ভোট হচ্ছে সম্পূর্ণ জাল, বানোয়াট এবং গায়েবী ভোট। এই স্বাক্ষরবিহীন ব্যালটগুলোই মূলত সূক্ষ্ম ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা আধুনিক ভোট ডাকাতির সবচেয়ে বড় এবং জ্বলন্ত প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপিত হয়েছে। যেখানে দুজন প্রার্থীর মধ্যে পরাজয়ের ব্যবধান দেখানো হয়েছে মাত্র ২০০০ ভোট, সেখানে ৭০,০০০ জাল বা গায়েবী ভোটের উপস্থিতি পুরো নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকে একেবারে ধূলিসাৎ করে দেয়।
এই অভিযোগের ভয়াবহতা, গভীরতা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর জন্য এর গুরুত্ব অনুধাবন করে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ অত্যন্ত দ্রুততার সাথে আবেদনটি শুনানির জন্য গ্রহণ করেছেন। শুধু তাই নয়, আদালত এক্ষেত্রে এক ঐতিহাসিক এবং অত্যন্ত কড়া নির্দেশ দিয়েছেন, যাকে আইনি পরিভাষায় বলা হয় রিজার্ভেশন অফ এভিডেন্স বা সাক্ষ্য প্রমাণ সংরক্ষণ। আদালত স্থানীয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে অত্যন্ত কড়া পাহারায় ওই আসনের বিতর্কিত ব্যালট পেপার এবং নির্বাচনের সমস্ত সরঞ্জাম, নথিপত্র ও রেজাল্ট শিট সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। এর মূল উদ্দেশ্য হল যাতে পেছনের কারিগররা বা জালিয়াতির সাথে যুক্ত প্রভাবশালী মহল কোনোভাবেই প্রমাণাদি নষ্ট, গায়েব বা পরিবর্তন করতে না পারে। এই আইনি লড়াইটি মূলত পরিচালিত হচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর ৪৯ নম্বর ধারার অধীনে। আইনি বিশেষজ্ঞদের মতে এই ধারাটি অত্যন্ত শক্তিশালী এবং যুগান্তকারী, কারণ নির্বাচনে যদি কোনো ধরনের অনিয়ম, কারচুপি, পেশিশক্তির ব্যবহার বা প্রশাসনিক কারসাজির সুস্পষ্ট এবং দালিলিক প্রমাণ পাওয়া যায়, তাহলে এই ধারার অধীনে ক্ষতিগ্রস্ত প্রার্থীরা সরাসরি হাইকোর্টের নির্বাচনী আবেদন বা ইলেকশন পিটিশন দায়ের করতে পারেন এবং প্রতিকার চাইতে পারেন। এখন সারা দেশের মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই ঐতিহাসিক আইনি লড়াইয়ের শেষ পরিণতি আসলে কি হতে পারে? আইনি ব্যাখ্যা এবং নির্বাচনী ট্রাইব্যুনালের এখতিয়ার গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, অভিযোগের সত্যতা যাচাই করার পর আদালত মূলত ৩টি যুগান্তকারী সিদ্ধান্তের যে কোনো একটি নিতে পারেন। প্রথমত, আদালত যদি বিচারিক প্রক্রিয়ায় দেখতে পান যে ওই ৭০,০০০ ব্যালেটে আসলেই পোলিং এজেন্টের কোনো স্বাক্ষর নেই এবং সেগুলো জাল, তবে ট্রাইব্যুনাল তাৎক্ষণিকভাবে সেই ভোটগুলোকে অবৈধ বা বাতিল বলে ঘোষণা করতে পারেন। দ্বিতীয়ত, এই ৭০,০০০ জাল বা বিতর্কিত ভোট বাতিল করার পর যদি পুনরায় বৈধ ভোট গণনায় দেখা যায় যে মিয়া গোলাম পারোয়ার এগিয়ে আছেন, তবে আদালত আগের বানোয়াট এবং কারচুপি করা ফলাফল সম্পূর্ণ উল্টে দিয়ে তাকে সরাসরি বিজয়ী ঘোষণা করতে পারেন। সেই সাথে নির্বাচন কমিশনকে নির্দেশ দিতে পারেন তাকে অবিলম্বে সংসদ সদস্য হিসেবে শপথ পড়ানোর ব্যবস্থা করতে। আর তৃতীয় এবং সবচেয়ে বড় সিদ্ধান্তটি হতে পারে এমন যে যদি বিচারিক অনুসন্ধানে ভোট কারচুপির মাত্রা খুব বেশি সুপরিকল্পিত, ব্যাপক বা ভয়াবহ প্রমাণিত হয় এবং তা পুরো নির্বাচন প্রক্রিয়াকে কলুষিত করে থাকে, তবে ট্রাইব্যুনাল খুলনা ৫ আসনের পুরো নির্বাচনটিকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করতে পারেন। সেক্ষেত্রে নতুন করে পুনরায় ভোট গ্রহণের কড়া নির্দেশ আসতে পারে আদালতের পক্ষ থেকে। খুলনা ৫ আসনের এই আইনি লড়াইটি শুধু মিয়া গোলাম পারোয়ার বা আলী আসগার লোভীর মধ্যকার কোনো সাধারণ ব্যক্তিগত বা দলীয় লড়াই নয়। এটি মূলত নতুন বাংলাদেশের বুকে গণতন্ত্রের প্রকৃত স্বরূপ উন্মোচনের এক ঐতিহাসিক লড়াই। বিনা ভোট আর ডামি ভোটের কলঙ্কজনক যুগ শেষ করে আমরা যখন অনেক রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম, সেখানে যদি প্রিজাইডিং অফিসারদের ঘষা মাজা আর গায়েবী ভোটের এই সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং আবারও চলতে থাকে, তবে গত ৫ আগস্টের সেই অগণিত শহীদদের পবিত্র রক্তের সাথে এর চেয়ে বড় বেইমানি আর কি হতে পারে? এখন পুরো দেশের সচেতন নাগরিক সমাজের দৃষ্টি সর্বোচ্চ আদালত হাইকোর্টের দিকে নিবদ্ধ। এই নির্বাচনী ট্রাইব্যুনালের রায় শুধু একটি আসনের ফলাফলই নির্ধারণ করবে না, বরং এটি প্রমাণ করবে যে বাংলাদেশে সত্যিই কি দীর্ঘ প্রতীক্ষিত গণতন্ত্র ফিরেছে, নাকি কেবল স্বৈরাচারের মুখগুলো বদল হয়েছে আর জালিয়াতির পুরনো সিস্টেম সেই একই রকম রয়ে গেছে। খুলনা ৫ আসনের এই ভয়াবহ চিত্রটি কিন্তু কোনো একক বা বিচ্ছিন্ন ঘটনা নয়। গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় এটি যেন সারা দেশে বিছানো এক বিশাল ভোট ডাকাতির ব্লুপ্রিন্টের একটি ছোট্ট অংশ মাত্র। আপনারা জানলে অবাক হবেন, বিনা ভোটের পর এই যে ডামি বা সূক্ষ্ম কারচুপির নতুন মডেল আমরা দেখলাম, এর শিকার হয়ে দেশের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এবং আলোচিত আসন নিয়ে ইতিমধ্যে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবং রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় বোমাটি ফাটতে যাচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের ঠিক পরপরই, কারণ ঈদের পরপরই হাইকোর্টের নির্দেশে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে নতুন করে ভোট গণনা এবং যাচাই বাছাই শুরু হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই মহামান্য হাইকোর্ট অত্যন্ত গুরুত্বের সাথে এই বিতর্কিত আসনগুলোর ব্যালট পেপার এবং নির্বাচনী সরঞ্জাম কড়া পাহারায় সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। একটু ময়মনসিংহ ৪ আসনের দিকে তাকালে বিষয়টি আরও পরিষ্কার হবে। সেখানে কি এক অদ্ভুত এবং নির্লজ্জ জালিয়াতির খেলা হয়েছে তা দেখলে যে কেউ শিহরিত হবেন। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু ওয়াহাদ আকন্দ ওয়াহিদকে বিজয়ী ঘোষণা করা হয়েছে ১,৭৯,৬৬৮ ভোট দেখিয়ে।
অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ কামরুল হাসান ইমরুল পেয়েছেন ১,৭১,৮৮০ ভোট। বিশাল এই নির্বাচনী এলাকায় দুজনের ভোটের ব্যবধান দেখানো হয়েছে মাত্র ৭,৭৮৮। এই সামান্য ব্যবধানের পেছনে লুকিয়ে আছে পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়া এবং গভীর রাতে ব্যালট পেপার গণনায় নির্লজ্জ জালিয়াতির এক ভয়ঙ্কর ইতিহাস। হাইকোর্ট ইতিমধ্যে ইমরুলের দায়ের করা ইলেকশন পিটিশনটি শুনানির জন্য গ্রহণ করে ব্যালট পেপার এবং রেজাল্ট শিট কঠোরভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। ভোট জালিয়াতির এই কালো থাবা থেকে খোদ রাজধানী ঢাকা শহরও রেহাই পায়নি। ঢাকার ৬ আসনে ফলাফল প্রকাশ প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম এবং কারচুপির অভিযোগ তুলে ফলাফল স্থগিতের আবেদন করেছিলেন জামায়াতের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান। সেখানে যিনি এমপি হিসেবে জয়লাভ করেছেন সেই ইশরাক হোসেনের বিজয় নিয়ে এখন এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন ঝুলছে। কারণ আদালত এই আসনেরও সমস্ত ব্যালট পেপার এবং নির্বাচনী নথিপত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। আর ঢাকা ১০ আসনের অবস্থা তো আরও ভয়াবহ এবং উদ্বেগজনক। সেখানে ভোটের ফল সরাসরি চ্যালেঞ্জ করে জামায়াতের প্রার্থী জসিমউদ্দিন সরকারের করা আবেদনটি শুনানির জন্য গ্রহণ করেছেন বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ। এই আসনে কারচুপি করে জয়ী দেখানো হয়েছে বিএনপির শেখ রবিউল আলমকে, যিনি বর্তমান রাজনীতিতে বহুল আলোচিত একজন চাঁদাবাজি ও সমঝোতার মন্ত্রী হিসেবে বিতর্কিত পরিচিতি পেয়েছেন। একজন বিতর্কিত মন্ত্রীর এমন জালিয়াতির বিজয়ের বিরুদ্ধে হাইকোর্টের এই ব্যালট সংরক্ষণের আদেশ প্রমাণ করেছে যে আইনের চোখে কেউ যতই প্রভাবশালী হোক না কেন পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। শুধু ঢাকা, খুলনা কিংবা ময়মনসিংহ নয়, বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পুত্র শামীম সাইদির পিরোজপুরের আসনটিতেও ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছে। সেই সাথে গাইবান্ধা এবং লালমনিরহাটের বেশ কয়েকটি ছিনতাই হয়ে যাওয়া আসন আইনি লড়াইয়ের মাধ্যমে ফিরে পেতে এখন রীতিমতো মরিয়া হয়ে উঠেছে জামায়াতে ইসলামী। এই প্রতিটি রিট পিটিশন, প্রতিটি ব্যালট সংরক্ষণের আইনি আদেশ যেন নতুন বাংলাদেশের বুকে নতুন করে চেপে বসতে চাওয়া নব্য স্বৈরাচার আর ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের গালে এক একটি প্রচণ্ড চপেটাঘাত। যারা ভেবেছিল ৫ আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের পর প্রশাসনকে ব্যবহার করে ঘষামাজা করে রাতের অধরে ব্যালট বাক্স পাল্টে জনগণের রায় ছিনতাই করে ক্ষমতার মসনদ চিরস্থায়ী করবেন, ঈদের পর সেই ব্যালটের পুনরায় গণনা তাদের জন্য হয়তো এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন নিয়ে আসছে। সূক্ষ্ম কারচুপি করে চুরি করা আসনগুলো যদি আইনি লড়াইয়ে এক এক করে হাতছাড়া হয়ে যায়, তবে বর্তমান এই তথাকথিত নির্বাচিত সরকারের আইনি এবং নৈতিক ভিত্তি কোথায় গিয়ে দাঁড়াবে? সেই কঠিন উত্তরের অপেক্ষায় আজ পুরো দেশের মানুষ রুদ্ধশ্বাসে প্রহর গুনছে। আজকের এই গভীর রাজনৈতিক বিশ্লেষণটি এখানেই শেষ করছি। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন।